নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই বিশ্বকাপের মরশুমে এমন একটা গল্প আপনাদের বলতে পারেন যে আজকে শোনাবো, যেটা শুনলে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আছে এই গল্পটা থেকে। একটা গল্প যেটা থেকে কোনো কিছু আউটপুট নেই এবং যেটা শুনে কোনো লাভ নেই, এরকম কিন্তু অবশ্যই আমরা গল্পের এখানে কথা বলছি না। এমন একটা কথা বা এমন একটা গাথা যেটা শুনলে কিন্তু আপনাদের মনে হবে যে না, চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে এবং একটুখানি হলেও প্রপার প্ল্যানিং থাকলে অনেক কিছু অ্যাচিভ করা যায়। অনেক কিছু অর্জন করা কিন্তু একেবারেই সহজ। এবং এই গল্পটা কিন্তু অবশ্যই কেপ ভার্ডের বা কাবো ভার্দের। আপনারা জানেন, এই এখন শিরোনামে কিন্তু এই কাবো ভার্দে অনেক টিম ভালো খেলছে। আর্জেন্টিনা বলুন, স্পেন বলুন, নেদারল্যান্ডস বলুন, অনেক টিম আছে যারা এখন বিশ্বকাপ কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে। কিন্তু সবার থেকে শিরোনাম কেড়ে এখন লাইমলাইটে কে? এই কাবো ভার্দে, এই কেপ ভার্দে। এবং বেশি দিন হয়তো কেপ ভার্দে লাইমলাইটে থাকবে না। তাদের যে এই ছোট্ট একটা দেশ, তাদের ইতিহাসটা হয়তো এই জাস্ট কিছুদিনের জন্য লাইমলাইটে আছে এবং তারপরে আবারও সেই বড় দলের কাছে চলে যাবে। কিন্তু আজকের যে গল্পটা, সেটা কিন্তু অনেকটা স্পেশাল। একটা ছোট্ট দেশ যার হয়তো সেরকম ফুটবল ইনফ্রাস্ট্রাকচারই নেই, সেই একটা ছোট্ট দেশ এবং পৃথিবীর দ্বিতীয় সব থেকে ছোট দেশ, যে কিন্তু একটা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে। ইতিহাসের ফিফা বিশ্বকাপের ইতিহাসে কিন্তু সেকেন্ড সব থেকে স্মলেস্ট বা ছোট দেশ এই কেপ ভার্দে। এবং কি আছে এই কেপ ভার্দেতে, যারা বিশ্বকাপে এসে একটাও ম্যাচে না হেরে তারা কোয়ালিফাই করলো রাউন্ড অফ 32-তে এবং তারা খেলতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। এবং এই ম্যাচটা নিঃসন্দেহে কেপ ভার্দের যে ইতিহাস, ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ম্যাচ হতে চলেছে, এইটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাদের যে সমর্থকরা, তারাও এই ম্যাচটা যে একটা অন্যভাবে দেখবে। এই ম্যাচটা হারা জেতার থেকে বেশি করে একটা হিস্টোরিক ম্যাচ, মেসির সঙ্গে খেলতে পারবে কেপ ভার্দের প্লেয়াররা, এটাই কিন্তু সবাই দেখবে, সারা বিশ্ব দেখবে। কিন্তু এই কেপ ভার্দে থেকে শেখার কি আছে ভারতীয় ফুটবলের? কোথায় কেপ ভার্দে আর কোথায় আমরা যদি কথা বলি ইন্ডিয়ার। এখন আপনারা যদি জাস্ট ইমাজিন করেন, যারা কলকাতায় থাকেন, সাউথ কলকাতার পপুলেশন হয়তো কেপ ভার্দের পপুলেশনের থেকে 5 গুণ 6 গুণ বেশি। কেপ ভার্দে একটা দেশ, ওয়েস্টার্ন আফ্রিকার একটা দেশ। এবং আফ্রিকা যে পুরো মহাদেশটা আছে, সেই মহাদেশ থেকে কিন্তু বাইরে, অর্থাৎ একটা আইল্যান্ড কান্ট্রি, সমুদ্রের মধ্যে কিন্তু একটা দেশ, ওয়েস্টার্ন আফ্রিকান কোস্টে। আফ্রিকার মহাদেশটা যদি আপনারা দেখেন, সেই মহাদেশের একদম ওয়েস্টের দিকে কিন্তু এই কেপ ভার্দে, পর্তুগালের বেশ কাছে বলতে পারেন যে এইসব দেশরা আছে, সিয়েরা লিওন, আলজেরিয়া, সেসব দেশগুলোর বেশ কাছে এই কেপো ভার্দে। এবং এমন একটা দেশ যারা কিন্তু মাত্র 9টা দ্বীপ বা 9টা আইল্যান্ডের নিয়ে মিলিয়ে বানানো হয়েছে এই কেপ ভার্দে দেশটা। এবং সেই 9টা আইল্যান্ডের মধ্যে 2টো আইল্যান্ড ইনহ্যাবিটেড, মানে যেখানে কিন্তু কোনো থাকা যাবে না। সেই আইল্যান্ড কিন্তু একেবারেই ওয়াইল্ড, একেবারেই বলতে পারেন বঞ্জর এলাকা। এবং পাশাপাশি যদি আমরা বাকি আইল্যান্ডগুলোর কথা বলি, তাহলে সেখানে কিন্তু একটা প্রপার ফুটবল ইকোসিস্টেম আছে। আমাদের ভারতে যেরকম আই লিগ হয়, সেকেন্ড ডিভিশন, আইএসএল ফার্স্ট ডিভিশন, সেখানেও কিন্তু আছে। এবং এই প্রত্যেকটা দ্বীপ মিলিয়ে কিন্তু 11টা ফুটবল লিগ হয়। প্রত্যেকটা দ্বীপের কিন্তু একটা আলাদা আলাদা করে ফুটবল লিগ আছে। এবং কিছু কিছু দ্বীপ, যেরকম ধরুন সব থেকে বড় দ্বীপ কেপ ভার্দে যদি আমরা কথা বলি, এখানে ফোগো, সেই ফোগোর কিন্তু বলতে পারেন সব থেকে বড় দ্বীপ। এবং সেখানে জনসংখ্যা কিন্তু মাত্র 35,000-এর কাছাকাছির জনসংখ্যা। এবং সেই ফোগোতে কিন্তু বলতে পারেন দুটো লিগ হয়, একটা প্রাইমারি লিগ তাদের এবং একটা সেকেন্ডারি লিগ। সেই প্রাইমারি লিগে 10টা টিম খেলে এবং সেকেন্ডারি লিগে কিন্তু খেলে 8টা টিম। অর্থাৎ পুরো ওদের ফুটবল ইকোসিস্টেম জুড়ে, মাত্র ওই ছোট্ট আইল্যান্ড ফোগোর ফুটবল ইকোসিস্টেম জুড়ে কিন্তু 18টা টিম খেলে। এবং বললাম যেরকম মাত্র 35,000-এর কাছাকাছি জনসংখ্যা, তার মানে ভাবতেই পারছেন যে খেলাটা কতটা প্রচলিত এই 35,000 লোকেদের মধ্যে। এই 35,000 থেকেই বলতে পারেন যে অ্যাটলিস্ট কয়েক হাজার লোক তো ফুটবলের মধ্যে ইনভেস্টেড আছে, যখন ওখানে এরকম একটা ফুটবল লিগ চলছে। প্রত্যেকটা দ্বীপের ফুটবল লিগের তো কথা বললাম, এবং এই প্রত্যেকটা দ্বীপের ফুটবল লিগে যে চ্যাম্পিয়নরা হয়, তারা আবার তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন খেলে, যাতে সেটা থেকেই ডিসাইড হয়ে যায় কেপ ভার্দের ইয়ে চ্যাম্পিয়ন কে, সবার মধ্যে চ্যাম্পিয়ন কে। অর্থাৎ একটা সিঙ্গেল ফুটবল ক্যালেন্ডারে এতগুলো ম্যাচেস তারা খেলছে। এবং এটাও না কোথাও তাদের গ্রাসরুট বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন বা পাইপলাইনটা যে তৈরি হয়, সেটা কিন্তু অনেকটা বেশি সলিড হয়ে যায়। অর্থাৎ প্লেয়ার কিন্তু রীতিমতো বছরের পর বছর তুলে আসছে। কিন্তু এখানেই কি কেপ ভার্দে বলতে পারেন যে সাকসেস পেয়েছে? একদমই না। কিন্তু তাদের যদি ন্যাশনাল টিম আপনারা দেখেন, সেখানে মোস্ট অফ দ্য প্লেয়ার্স হচ্ছে ডাচ অরিজিনের, অর্থাৎ নেদারল্যান্ডসের যে ডাচ, সেই ডাচ অরিজিনের প্লেয়ার। তারা কিন্তু
মূলত সব বেশিরভাগই প্লেয়ার কিন্তু বাইরে থাকে, সেখানেই কাজ করে ইউরোপিয়ান কান্ট্রিজে, এবং রিপ্রেজেন্ট করার সময় কিন্তু কেবো ভার্দেকে রিপ্রেজেন্ট করে। কিন্তু তাদের ফুটবল ইনফ্রাস্ট্রাকচারও আছে যাতে ভবিষ্যতে কেবো ভার্দের নিজের লোকজনরা এই দেশটাকে, ছোট্ট আইল্যান্ড দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারে। অর্থাৎ আমাদের কিন্তু দুটোই লাগবে। ভারতীয় ফুটবলে কি কি শিক্ষণীয় এই জিনিস থেকে? এক, নিজেদের লিগ স্ট্রাকচার ভালো করতে হবে, যেখানে আমরা দেখছি যে রীতিমতো আইএসএল নিয়ে ঝামেলা চলছে। একটা টপ টায়ার লিগ, এত বড় দেশের একটা টপ টায়ার লিগ নিয়ে ঝামেলা চলছে। লিগ কবে হবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ক্লাবস বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসছে, এবং সেকেন্ড ডিভিশনের টিমসদেরকেও সেভাবে রেসপেক্ট দেওয়া হয় না। ডায়মন্ড হারবার যারা কোয়ালিফাই করেছে ইতিমধ্যে আইএসএল এ, তাদের কোনো ঠিক নেই, এবং শিলং লাজংকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। যদি ডায়মন্ড হারবার কোয়ালিফাই না করতে পারে আইএসএল, বা খেলতে দল না নামাতে পারে আইএসএল এ, তাহলে শিলং লাজংকেও সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। সো এইসব বলতে পারেন যে হ্যাপাজেট সিচুয়েশনের মধ্যেও কিন্তু এখানে কেপ ভার্দে কোথাও না কোথাও দেখিয়ে দিচ্ছে আমাদেরকে যে একটা ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বা ফুটবল ইকোসিস্টেম থাকলে কতটা ভালো হয়। একটা প্রপার স্ট্রাকচার, একটা প্ল্যানিং, বেশি কিছু লাগে না এই জিনিসটাতে। এবং পাশাপাশি শুধু একটা লিগ স্ট্রাকচার ভালো হলেই হবে না একটা দেশে। তাছাড়া যদি ন্যাশনাল টিমকে ভালো করতে হয়, তাহলে ইমিডিয়েট দরকার এখানে ওসিআই পিআইও প্লেয়ার যারা ভারতীয় বংশোদ্ভূত, এবং যারা বাইরে থাকে এবং তারা ভারতকে রিপ্রেজেন্ট করবে যতদিন না আমাদের দেশের ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বা দেশের ইকোসিস্টেমটা ভালো হচ্ছে। এগুলো একবার হয়ে গেলে, যদি ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়ে যায়, পাইপলাইনটা ক্রিয়েট হয়ে গেলে, আর হয়তো বাইরের প্লেয়ারদের দিকে আমাদের তাকাতে হবে না, নিজেই আমরা প্লেয়ার প্রডিউস করতে পারছি। অর্থাৎ দুদিকে কিন্তু নজর রাখতে হবে। সারা বিশ্ব চলে গেছে এখন বংশোদ্ভূত প্লেয়ারদের দিকে, এবং সেখান থেকেই কিন্তু ভারতকেও যেতে হবে, না হলে কিন্তু বাকিদের থেকে পিছিয়ে পড়তে হবে। এবং শুধু তাই নয়, আমাদের এই লিগের যে প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়াররা বাইরে খেলতে যায় না কেন? এখন অনেকে বলে যে চান্স পাবে না, এটা একদমই নয়। ক্যাবো ভার্দে থেকে যদি একটুখানি সরে আসি, ক্যাবো ভার্দে থেকে, তাহলে আমাদের দেশের কাছাকাছি একটা দেশ, এশিয়ার দেশ উজবেকিস্তান, তারা কি করে ডেভেলপ করলো? এক তো তারা আজ থেকে 10 বছর আগে ঠিক করে নিয়েছে যে ফুটবলে তাদের অ্যাকচুয়ালি ফুটবল লিগ যেটা ছিল উজবেকিস্তানে, সেখানে অনেক করাপশন হতো, সেখানে বেটিং চলতো, এই টিমকে জেতাতে হবে, এরকম অনেক করাপশন চলতো। সেইটা যাতে একদমই না হয় সেটার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে এখানে উজবেকিস্তানের স্পোর্টস মিনিস্ট্রি। এবং তারপরে কি হয়েছে, তাদের লিগ তো নর্মাল যেরকম আছে, কিন্তু উজবেকিস্তানের যে লিগের প্লেয়াররা তারা কিন্তু বাইরের লিগস খেলতে যেত অনেক কম দামে। সেটার মধ্যে একটা আছে পার্সিয়ান গালফ প্রো লিগ, ইরানের ফার্স্ট ডিভিশন, রাশিয়াতে তারা খেলতে যায়, কাজাকিস্তানে খেলতে যায় তারা, তাজিকিস্তানে খেলতে যায়, এবং অনেক দেশে এরকম যায় কিন্তু খেলে, সেন্ট্রাল এশিয়ার নানান দেশে। এটাতে কি হয়, এটাতে যে কোয়ালিটি, প্লেয়ারের কোয়ালিটিটা, প্লেয়ার কিন্তু অনেক বেশি এক্সপোজার পায়, এবং বাইরের দেশে কিরকম খেলা, সেখানে কতটা মানিয়ে নেওয়া যায়। একটা রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু এরকম লিগ হয়, এবং সেই লিগে কয়েকটা বিদেশি কিন্তু থাকে উজবেক ন্যাশনালিটির, কারণ তাদের দাম অনেক কম হয়, কম দামে আনা যায়, এবং ভালো কোয়ালিটির প্লেয়ার হয়। এবং আপনারা ভাবছেন যে উজবেকিস্তান তো এত এগিয়ে গেছে, তারা কেন, মানে সেই দেশের প্লেয়াররা কেন বাংলাদেশে খেলতে আসছে? একমাত্র কারণ এক্সপোজারের জন্য। উজবেকিস্তান যেরকম দেশ, সেন্ট্রাল এশিয়ান একটা দেশ, অনেক বলতে পারেন যে উচ্চতায় আছে, সেখানে খুব ড্রাই এরিয়া, সেখানে অনেক বলতে পারেন ঠান্ডা বেশি, এবং সেখান থেকে কিন্তু ওখানে হিউমিডিটি একদমই পায় না উজবেকিস্তানের প্লেয়াররা। অর্থাৎ বাংলাদেশ বা সাউথ এশিয়ার এখানকার খেললে কিন্তু হিউমিডিটির সাথেও বা হিট আর হিউমিডিটির সাথেও কিন্তু অ্যাকাস্টামড হয় প্লেয়ার। অর্থাৎ এক্সপোজার না পেলে কিন্তু কোনো একটা প্লেয়ারের ডেভেলপমেন্ট হবে না, এবং এই কারণে কিন্তু পৃথিবীর নানান জায়গায় খেলে বেড়ায় উজবেকিস্তানের প্লেয়াররা, এই কারণেও এখানে কিন্তু ডেভেলপ করেছে তাদের দেশের ফুটবল। এবং এরকম আরো অনেক গল্প আছে যেখান থেকে ভারত অবশ্যই শিক্ষা নিতে পারে, যাতে নিজেদের দেশের ফুটবল কি করে ইমপ্রুভ করা যায়। আশা করব গল্পটা আপনাদের ভালো লেগেছে। কাবো ভার্দের আর একটু উজবেকিস্তানের গল্প অ্যাড করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আশা করব যে কাবো ভার্দে এই ওয়ার্ল্ড কাপে আরো উঁচুতে যাবে। যদিও সামনে আর্জেন্টিনা, চ্যালেঞ্জটা খুব টাফ হবে, বাট দেখা যাক। কাবো ভার্দে যারা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে অপরাজিত, অপরাজিত থাকতে কি পারবে, নাকি তারা ছিটকে যাবে ওয়ার্ল্ড কাপ থেকে? অবশ্যই চোখ থাকবে আমাদের সেই দিকে। বাট আপনারাও, আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই রেক্স স্পোর্টস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিওস আপনারা রেগুলারই দেখতে পারবেন এবং মিস যাতে না করেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।